সহজ লেখায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 16টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দিকে বলা হচ্ছে 1 মিলিবার ব্যারোমিটারে কত ইঞ্চি পারদস্তম্ভের সমান। এখানে 4টি অপশন দেওয়া আছে, আমাদের সঠিক উত্তর অপশন অ হবে 0.2953। পরের দিকে প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কত সেমি পারদস্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে। ওকে, এখানেও 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে অপশন আ 1 সেন্টিমিটার। ওকে, এরপর গোড়ার দিকে পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে কত মিলিবার পর্যন্ত দেখা গেছে। এখানে 4টি অপশন দেওয়া আছে, আমাদের সঠিক উত্তর হবে অপশন রস্তই 1050 মিলিবার। ঠিক আছে, এরপর দেখো ঘরের দিকে ক্যাডমিয়াম দূষণের যে অসুখ হয় তা হলো ব্ল্যাকফুট, ফ্লোরোসিস, মিনামাটা ইত্যাদি ইত্যাদি। তো ক্যাডমিয়াম দূষণের যে অসুখ হয় সেটা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। নেক্সট উমর দাগে নাবিব মরুভূমিটি অবস্থিত ভারতে, ইউরোপে, আফ্রিকায় না এশিয়ায়। সঠিক উত্তর হবে নাবিব মরুভূমিটি আফ্রিকায় অবস্থিত। ছয়ের দাগে হচ্ছে বুরুন্ডি মালভূমিটি কোথায় অবস্থিত, ইউরোপে, আফ্রিকায়, ভারতে না পাকিস্তানে। তো বুরুন্ডি এই মালভূমিটি হচ্ছে আফ্রিকায় অবস্থিত। ছয়ের দাগে কিনশাসা শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে, নীলনদ, জাম্বেসি, কঙ্গো, অরেঞ্জ নদী। উত্তর লিখবে কঙ্গো নদীর তীরে। এরপর বর্গীয় জ দাগে ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন হয়েছে যে নদীটি সেটা হচ্ছে নাইজার নদী, জাম্বেসি নদী, অরেঞ্জ নদী না কঙ্গো নদী। সঠিক উত্তর হচ্ছে অরেঞ্জ নদী। পরের প্রশ্ন হচ্ছে ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ব্লা, কিলিমানজারো, এলবুর্জ, গডউইন অস্টিন। সঠিক উত্তর হবে এলবুর্জ। এরপর হচ্ছে ইঙ্গর দাগে হেলকা আগ্নেয়গিরিটি অবস্থিত ফিনল্যান্ডে, আইসল্যান্ডে, সুইডেনে, ভারতে। উত্তর হচ্ছে অপশন আ আইসল্যান্ডে। এরপর টয়ের দাগে ইউরোপের বৃহত্তম হ্রদটির নাম ল্যাডোগা, ভিক্টোরিয়া, গার্ডা, ভলগা। সঠিক উত্তর হচ্ছে ইউরোপের বৃহত্তম হ্রদের নাম ল্যাডোগা। এরপর বর্গীয় ছয়ের দাগের প্রশ্ন, জমির লবণাক্ততা কমানোর জন্য যে ঘাসের চাষ করা হয় তা হলো সাবাই, ক্লোভার, পুলু না হাইড্রোপনিক্স। সঠিক উত্তর অপশন আ হবে ক্লোভার। নেক্সট ডয়ের দাগে হিদে কাটা ও পালিশ শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত রটারডাম, আমস্টারডাম, দি হেগ, ক্যানবেরা। সঠিক উত্তর হবে এখানে আমস্টারডাম, হিদে কাটা ও পালিশ শিল্পের জন্য বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। পুনঃরপ্তানিকারক বন্দর বলা হয় রোডকে, লন্ডনকে, পোল্ডারকে না ক্যান্ডালাকে। সঠিক উত্তর অপশন আ হবে লন্ডনকে বলা হয় পুনঃরপ্তানিকারক বন্দর। মূর্ধন্য দাগে পৃথিবীর ড্যাশ বৃহত্তম মহাদেশ ইউরোপ। তো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ না তৃতীয়, তো পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ। ছয়ের দাগে স্থির তৃণভূমি দেখা যায় নাতিশীতোষ্ণ অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, উষ্ণ মরু অঞ্চলে। সঠিক উত্তর অপশন আ হবে নাতিশীতোষ্ণ অঞ্চলে। এরপর দেখো 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2-এর একটা প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 5 = 5। পরের দাগে হচ্ছে ড্যাশ অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সর্বাপেক্ষা বেশি। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সর্বাপেক্ষা বেশি। প্রতি বর্গফুটে বায়ুর চাপ প্রায় ড্যাশ টন, তো প্রতি বর্গফুটে বায়ুর চাপ হচ্ছে 1 টন। এরপর রাশিয়ার ড্যাশ একটি অন্তর্বাহিনী নদী। উত্তর লিখবে রাশিয়ার ভলগা একটি অন্তর্বাহিনী নদী। রুর এর রানী বলা হয় ড্যাশ শহরকে, তো রুরের রানী বলা হয় এসেন শহরকে। এরপর ছুরিকাঁচি নির্মাণ শিল্পে ড্যাশ পৃথিবী বিখ্যাত। উত্তর লিখবে ছুরিকাঁচি নির্মাণ শিল্পে শেফিল্ড। ওকে, পৃথিবী বিখ্যাত। 2 নম্বর স্তম্ভ মেলাতে হবে। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 5 স্তম্ভে দেওয়া আছে। দেখো, হাজার হ্রদের দেশ ইটালির ভিসুভিয়াস, হিমালয় আর হচ্ছে নদীর নিম্ন প্রবাহ। ডান দিকে দেওয়া আছে বদ্বীপ, ফিনল্যান্ড, আগ্নেয় পর্বত আর হচ্ছে ভঙ্গির পর্বত। তো ক্ষয়ের যেটা প্রশ্ন দেওয়া আছে হাজার হ্রদের দেশ সেটা হচ্ছে ফিনল্যান্ড। এরপর ক্ষয়ের দাগে হচ্ছে ইটালির ভিসুভিয়াস, সেটা 3 নম্বর সঙ্গে মিলবে। আগ্নেয় পর্বত, এরপর হিমালয় হচ্ছে ভঙ্গির পর্বত, অপশন 4-এর সঙ্গে মিলবে। নদীর নিম্ন প্রবাহ হচ্ছে বদ্বীপ গঠিত হয়। ঠিক আছে, নিম্ন প্রবাহে অপশন 1-এর সঙ্গে মিলবে।
নেক্সট প্রশ্ন দেখো 2-3 নম্বর, একটি বাক্যে উত্তর দাও, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে। পরের প্রশ্ন হচ্ছে ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে কোন প্রণালী অবস্থিত? উত্তর লিখবে ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে জিব্রাল্টার প্রণালী অবস্থিত। পরের দিকে সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপ কত মিলিবার? তো সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপ হচ্ছে 1013.25 মিলিবার। এবার গড় দাগে কোন তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়? উত্তর 4 জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়। ঘরের দিকে সূর্যের দক্ষিণায়ন কোন মাস থেকে কোন মাস পর্যন্ত হয়ে থাকে? তো সূর্যের দক্ষিণায়ন জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হয়ে থাকে। উমর দিকে রুড় অঞ্চলের জলবায়ু কিরূপ প্রকৃতির? উত্তর লিখবে রুড় অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। পরের প্রশ্ন 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর করে। 4টি প্রশ্ন দেওয়া আছে, 4 দোকানে 8 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ বলা হচ্ছে লিপ ইয়ার অধিবর্ষ কাকে বলে? উত্তর লিখবে পৃথিবীর সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। কিন্তু 365 দিনে 1 বছর ধরা হয়, এখন 6 ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায়। এই 6 ঘন্টাকে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন বাড়িয়ে 29 দিনে মাস ধরা হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে 4 6 24 যে 1 দিন, এটা 1 দিন বাড়িয়ে দেওয়া হয় 4 বছর অন্তর। ওই বছরটিকে 366 দিনে বছর ধরা হয়, একে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। এরপর হচ্ছে 2 নম্বর দাগে ইউট্রোফিকেশন কাকে বলে? উত্তর লিখবে নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় রাসায়নিক সার কৃষিকাজে ব্যবহারের ফলে সেই সব কৃষি জমি থেকে সারগুলি বৃষ্টির জলের মাধ্যমে হ্রদ জলাশয় ও পুকুরের জলে মিশলে শৈবাল আগলি জাতীয় জলজ উদ্ভিদ অস্বাভাবিকভাবে জন্মায় ও বৃদ্ধি পায় এবং পরে এগুলি মরে পচতে থাকে এবং জলাশয়ে জমে জলাশয় ক্রমশ ভরাট হয়ে আসে। এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে। নেক্সট 3 নম্বর দাগে সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না, কেন? উত্তর লিখবে বদ্বীপ গঠনের জন্য কতগুলি অনুকূল অবস্থা প্রয়োজন হয়। যেমন 1 নম্বর হচ্ছে সমুদ্র স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহ হতে হবে। 2 নম্বর নদীর মধ্য দিয়ে অধিক শিলাচূর্ণ বহন হতে হবে। 3 নম্বর সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতা অপেক্ষা নদীর সঞ্চয় হার অধিক হতে হবে। 4 নম্বর হচ্ছে অগভীর সমুদ্র হতে হবে। ঠিক আছে, তো যে সমস্ত নদীর মোহনায় এই সব অনুকূল অবস্থা থাকে না, সেসব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না। 4 নম্বর হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখবে 1 নম্বর দিয়ে অক্ষরেখাগুলি প্রত্যেকটি কাল্পনিক পূর্ণবৃত্ত। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত রয়েছে। 3 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে উভয় দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে 2 মেরুতে 2টি বিন্দুতে পরিণত হয়। 4 নম্বর অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সাপেক্ষে ও পরস্পর সমান্তরাল হয়। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে, 3 4 12 নম্বর। নাম্বার 1-এ দেওয়া আছে সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য সমচাপ রেখাগুলি মিলিবার এককে দেখানো হয়ে থাকে। 2 নম্বর সমচাপ রেখাগুলির বায়ু চাপের মান সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপের সাপেক্ষে দেখানো হয়ে থাকে। 3 নম্বর সমচাপ রেখাগুলি কখনোই পরস্পরকে স্পর্শ বা ছেদ করে না। 4 নম্বর সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি চলে আসলে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। 2 নম্বর দাগে হচ্ছে অপসূর ও অনসূর অবস্থান কাকে বলে? তো উত্তর লিখবে, প্রথমে আমরা লিখছি অপসূর অবস্থান। 4 জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে বেশি, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। পৃথিবীর সূর্য থেকে এই দূরতম অবস্থানকে পৃথিবীর অপসূর অবস্থান বলে। এরপর লিখছি অনসূর অবস্থান। 3রা জানুয়ারি তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে কম, প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। পৃথিবীর সূর্য থেকে এই নিকটতম অবস্থানকে পৃথিবীর অনসূর অবস্থান বলে। 4 নম্বর থেকে পুনঃরপ্তানি বন্দর কাকে বলে ও কেন বলে? উত্তর লিখবে যেসব বন্দরের মাধ্যমে বিদেশ থেকে পণ্য আমদানি করে আবার ওই বন্দরের মাধ্যমে পণ্য বিদেশে রপ্তানি করা হয়, তাকে পুনঃরপ্তানিকারক বন্দর বলা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে লন্ডন একটি বন্দর, পুনঃরপ্তানিকারক বন্দর। 3 নম্বর থেকে মাটি সৃষ্টির যে কোনো 3টি নিয়ন্ত্রক সম্পর্কে আলোচনা করুন। তো 1 নম্বর হচ্ছে জলবায়ু। মৃত্তিকা সৃষ্টির সবচেয়ে প্রধান উপাদান হলো জলবায়ু। জলবায়ুগত কিছু বৈশিষ্ট্য মৃত্তিকা সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। উষ্ণতা ও বৃষ্টিপাত জলবায়ুর এই দুটি উপাদান প্রত্যক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে। 2 নম্বর জীবজগৎ মৃত্তিকা সৃষ্টির অন্যতম সক্রিয় নিয়ন্ত্রক ও সক্রিয় উপাদান। মৃত্তিকা সৃষ্টিতে এই জীবজগৎ বলতে উদ্ভিদ, প্রাণী ও জীবাণু বা অণুজীবের কথা বলা হয়েছে। 3 নম্বর ভূপ্রকৃতি মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় উপাদান। ভূমির ঢাল, উচ্চতা, ঢালের অভিমুখ
ঢালের প্রকৃতি ভূ প্রকৃতিগত বিষয় মাটি গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এরপর 5 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দেবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে রুট শিল্পাঞ্চলের উন্নতির কারণ লেখন। তো 1 নম্বর দিয়ে আমরা লিখছি কয়লার প্রাচুর্য। এই অঞ্চলের রাইন, রুর ও লিপে নদীর মাঝে প্রচুর পরিমাণে আন্থ্রাসাইট ও বিটুমিনাস শ্রেণীর উৎকৃষ্ট মানের কয়লা প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা এই অঞ্চলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর উন্নত পরিবহন। এই অঞ্চলের রেল, সড়ক ও জলপথ পরিবহন ব্যবস্থা খুব উন্নত, যা এই অঞ্চলে শিল্পের বিকাশে সাহায্য করেছে। 3 নম্বর স্থানীয় লৌহ আকরিক। রুর শিল্পাঞ্চলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো লৌহ ইস্পাত শিল্প, যা এই অঞ্চলের সিয়েগেরল্যান্ড অঞ্চলে প্রাপ্ত প্রচুর পরিমাণ লৌহ আকরিক ও ফ্রান্স, ইংল্যান্ড থেকে আমদানিকৃত লৌহ আকরিকের উপর নির্ভর করে গড়ে ওঠে। 4 নম্বর ঘন জনবসতি। পশ্চিম জার্মানির এই অঞ্চলটি অন্যতম প্রধান ঘন বসতিপূর্ণ অঞ্চল হওয়ায় শিল্পের প্রয়োজনীয় সুলভ আধুনিক কারিগরি বিদ্যায় দক্ষ শ্রমিকের অভাব হয় না। এগুলো হচ্ছে রুট শিল্পাঞ্চলের উন্নতির কারণ। 2 নম্বর জনজীবনে পার্বত্য অঞ্চলের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো 1 নম্বর দিয়ে লিখবে উচ্চ পর্বত শ্রেণীর অবস্থানের ফলে জলবায়ু নিয়ন্ত্রিত হয়। যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতের অবস্থানের ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। আবার উত্তর হিমালয় পর্বতের অবস্থানের জন্য সাইবেরিয়া থেকে আগত শীতল বাতাস ভারতে প্রবেশ করতে পারে না। 2 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলের বরফ গলা জল কৃষিকাজ ও পানীয় জলের যোগান দেয়। 3 নম্বর দেশের সীমান্তে উঁচু পর্বত অবস্থান করলে দেশটি বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়। 4 নম্বর স্বাস্থ্যকর জলবায়ু ও নৈসর্গিক সৌন্দর্যের জন্য পার্বত্য অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। 5 নম্বর উঁচু পর্বতের ঢালে সরলপরিগীয় অরণ্য এবং নিম্ন পার্বত্য অঞ্চলে সাধারণত চিরহরিত বৃক্ষের বনভূমির সৃষ্টি হয়। নেক্সট 3 নম্বর থেকে প্রশ্ন, ভূপৃষ্ঠে বায়ু চাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো। তো উত্তর লিখবে 1 নম্বর দিয়ে বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য। জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর থেকে হালকা, এই কারণে বর্ষাকালে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর চাপ কম। অপরদিকে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে বায়ু ভারী হয় ও বায়ুর চাপ বেশি হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে বায়ুর উষ্ণতার তারতম্য। বায়ু উত্তপ্ত হলে আয়তন বাড়ে এবং বায়ুর ঘনত্ব ও ওজন কমে। অপরদিকে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে আয়তন হ্রাস পায় বলে ওজন ও ঘনত্ব বেড়ে যায়। এসব কারণে উত্তাপিত হালকা বায়ু চাপ কম দেয় এবং শীতল বায়ু চাপ বেশি প্রদান করে। 3 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে বায়ুচাপ বেশি হয়, কারণ উপরের সকল বায়ুস্তরের ওজন নিচের বায়ুস্তরের উপর পড়ে। এই কারণে সমুদ্র সমতল থেকে যতই উঁচুতে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব ও ওজন কমে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির জন্যও বায়ুর চাপের পার্থক্য ঘটে। পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষীয় অঞ্চলে বেশি হওয়ায় নিরক্ষীয় অঞ্চল থেকে বাতাস ছিটকে অপসারিত হয়ে যায়, তাই নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম। অপরদিকে মেরু অঞ্চলে আবর্তন গতি তুলনামূলকভাবে কম হওয়ায় বাতাস এখান থেকে সরে যায় না বলে বায়ুর চাপের উচ্চ চাপের অবস্থান দেখা যায়। 5 নম্বর স্থল ও জলভাগের অবস্থান। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে জলভাগের তুলনায় স্থলভাগ গ্রীষ্মকালে বেশি উষ্ণ এবং শীতকালে বেশি শীতল থাকে। এজন্য স্থলভাগে গ্রীষ্মকাল নিম্নচাপের এবং শীতকালে উচ্চচাপের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের কারণ। নেক্সট হচ্ছে 6 নম্বর দাগে পৃথিবীর মানচিত্রে উপযুক্ত নাম ও সংকেত সহ চিহ্নিত করো। অর্থাৎ তোমাদের একটি মানচিত্র দেওয়া হবে, সেখানে কিছু নাম দেওয়া হচ্ছে, এগুলো তোমাদের পয়েন্ট করে দেখাতে হবে। ঠিক আছে, যেমন 1 নম্বর হচ্ছে ভ্যান হ্রদ, 2 নম্বর হচ্ছে ওরাল পর্বত, 3 নম্বর স্টেপ তৃণভূমি, 4 নম্বর টোকিও, 5 নম্বর হচ্ছে উমর দাগা হচ্ছে নাইজার নদী। ঠিক আছে, তো এখানে এই নামগুলোর যে স্থানগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে, এগুলোর যে ম্যাপ তোমাদের দেওয়া হবে মানচিত্র, সেখানে এগুলোকে চিহ্নিত করে দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার তোমাদের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে তোমাদের পরীক্ষার জন্য। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। ওকে, আর আমাদের চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তাহলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো।
তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।